63 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 208। মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 6, প্রধান প্রধান উপন্যাসের নাম করে কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতা সংক্ষেপে আলোচনা করো। উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র পরবর্তী সাহিত্য ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি জীবনের গদ্যময় বাস্তবতাকে প্রকাশ করেছে। বিচিত্রা পত্রিকায় প্রকাশিত অতসীমামি 1935 খ্রিস্টাব্দে গল্পের মাধ্যমেই তিনি সাহিত্যের আগিনায় প্রবেশ করেন। দিবারাত্রির কাব্য তার প্রথম উপন্যাস। এছাড়া তার প্রধান প্রধান উপন্যাসগুলি হল পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝি 1936, অহিংসা 1941, চতুষ্কোণ 1948, সোনার চেয়ে নামি 1951 ইত্যাদি। তার দিবারাত্রি কাব্য উপন্যাসের মানুষের অবচেতনের মনের দিকটি দেখানো হয়েছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে পরিস্থিতির চাপে গ্রাম কেন্দ্রিক মানুষের জীবনের জটিলতার দিকগুলি দেখানো হয়েছে। পদ্মা নদীর মাঝিতে পদ্মা কেন্দ্রিক জেলের মাঝিদের জীবন সংগ্রামের চিত্র সুচারুভাবে অঙ্কিত। শহরতলিতে পুঁজিপতি এবং মেহনতি মানুষের দ্বন্দ্ব ফুটে উঠেছে। চতুষ্কোণ উপন্যাসটিকে যৌন জীবনের ছবি মনে হলেও সুস্থ উপভোগ্য জীবনের প্রতি ঝোঁক লক্ষ্য করা গেছে। মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখায় চরিত্রগুলিকে মেকি ভদ্রতার মুখোশ পরিয়ে আড়াল করেননি। জীবন যা তাকেই তিনি অঙ্কন করেছেন। বৃত্তিজীবী মানুষের জীবন এবং সমাজকে নিপুণ দক্ষতায় তিনি অঙ্কন করেছেন। এর মধ্যে কল্পনার রং নেই, আছে বাস্তব সমাজ, বাস্তব জীবন। যেমন পদ্মা নদীর মাঝি 1936 পূর্ব বাংলার আঞ্চলিক জনজীবনের ছবি এ উপন্যাসে আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মানুষের কাম পিপাসার জান্তব মূর্তিকে তাঁর বিভিন্ন লেখায় ফুটিয়ে তুলেছেন। মানুষ কামনার আবর্তে পড়ে কিভাবে জীবনকে জটিল করে তোলে প্রাগৈতিহাসিক গল্পে দেখিয়েছেন। ফ্রয়েডীয় মনোবিকলনের তত্ত্ব কম বেশি তার প্রায় সমস্ত উপন্যাসের মধ্যে দেখা যায়। স্বাধীনতার স্বাদ, সর্বজনীন প্রভৃতি উপন্যাসে দ্বিতীয় মহাযুদ্ধ এবং মহাযুদ্ধ পরবর্তী সমাজের অর্থনীতি, সমাজনীতি এবং মানুষের সামাজিক আলোচনার চিহ্ন পরিলক্ষিত হয়। এই সময়কার উপন্যাসে বিপর্যস্ত জীবনবোধের বাস্তব চিত্র সমুদ্রিত হয়েছে, সুমুদ্রিত আছে। পরবর্তী দশকগুলিতে বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতে যে প্রাণময় প্রবলতা পরিলক্ষিত হয় তার ভিত্তিতে গড়ে দিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 7, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম করো। কথা সাহিত্যিক হিসেবে তার বিশিষ্টতার দিকগুলি উল্লেখ করো। উত্তর, প্রকৃতির মুগ্ধ দর্শক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সাল থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত মানব জীবনকে প্রকৃতির প্রেক্ষাপটেই বিচার করেছেন। প্রাত্যহিক জীবনের সাধারণ ঘটনা, কথাবার্তা, হাঁটা চলা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এইসবই তার গল্প উপন্যাসের বিষয়। তার প্রধান উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য পথের পাঁচালী 1929, অপরাজিত 1932, আরণ্যক 1938, আদর্শ হিন্দু হোটেল 1940, ইছামতি 1950, অশনি সংকেত 1950 প্রভৃতি। তার উপন্যাসের বিশিষ্টতার দিকগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। পরিচিত বিষয়, দৃশ্য, বিবর্ণ, দেশ, কাল, এসবের মধ্যে লুকিয়ে থাকা রসবস্তু, কঠোর বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা রূপ, লোকের স্বপ্ন মাধুরীকে আবিষ্কার করেছেন। যেমন পথের পাঁচালী। প্রকৃতির সঙ্গে মানব হৃদয়ের একটি গোপন সংযোগ আছে তা তিনি তার লেখায় বারে বারে বলেছেন। যেমন আরণ্যক। এই উপন্যাসে তার ভাব তন্ময়তা লক্ষ্য করা যায়। পৃষ্ঠা 209। সমসাময়িক যুগের রাজনৈতিক অস্থিরতা, জীবনের জটিলতা প্রভৃতি বিষয় তার লেখার মধ্যে সেভাবে পাওয়া যায় না। তিনি একান্তভাবেই প্রকৃতির কবি। বিভূতিভূষণের রচনার চরিত্রগুলি সহজ, সরল এবং অনাড়ম্বর জীবন রীতিতে অভ্যস্ত। তার রচনার মধ্যে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, তাত্ত্বিক সংঘাত এসবের বাহুল্য নেই। আছে চেনা পৃথিবীর মধ্যে, পরিচিত মানুষের মধ্যে, প্রতিদিনের জীবনযাপনের মধ্যে এক বিচিত্র সৌন্দর্যময় ইঙ্গিত ও রহস্যময় রচনা, রহস্যময় ব্যঞ্জনা।
প্রচলিত বাধাগতের মধ্যে তার কথা সাহিত্যকে বিচার করা যাবে না। বিভূতিভূষণের রচনায় শিশু চরিত্রগুলি আবহমান কালের শিশু রসের প্রতিনিধিত্ব করেছে, যেমন পথের পাঁচালীর অপু। এভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতার দিকগুলি আমরা চিহ্নিত করতে পারি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন ৮। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রধান উপন্যাস এবং ছোট গল্পগুলির নাম করো, তার রচনার বিশিষ্টতার দিকগুলি নির্দেশ করো। উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 থেকে 1971। রাঢ় বঙ্গের প্রকৃতি, মানুষ, সংস্কৃতির রূপকার। রাঢ়ের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনের রূপকে তিনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে ফুটিয়ে তুলেছেন। সময়ের সঙ্গে সঙ্গে কৃষিজীবী সাধারণ মধ্যবিত্ত জীবন কিভাবে পরিবর্তিত হয়ে চলে তা তিনি বিভিন্ন লেখায় দেখিয়েছেন। তারাশঙ্করের লেখায় কাহার, বেদের প্রভৃতি আদি জনজীবনের ছবি লক্ষ্য করা যায়। এই সমস্ত সম্প্রদায়ের সংস্কার, বিশ্বাস, খাদ্যাভ্যাস, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান প্রভৃতি লেখক জীবন্তভাবে তুলে ধরেছেন। বিশিষ্ট অঞ্চলের জীবন আর মানুষের চরিত্র চিত্রণে তার অসাধারণ দক্ষতার জন্যই তাকে আঞ্চলিক ঔপন্যাসিকও বলা হয়। তার লেখা উপন্যাসের মধ্যে ধাত্রীদেবতা 1939, কালিন্দী 1940, গণদেবতা 1942, পঞ্চগ্রাম 1943, হাঁসুলিবাকের উপকথা 1947, নাগিনী কন্যার কাহিনী 1952, জনপদ, পদচিহ্ন, রাধা, চাপাডাঙ্গার বউ 1955 প্রভৃতি প্রধান। তারাশঙ্কর ছোট গল্প রচনা করেছেন কয়েকশো। উপন্যাস এবং ছোট গল্পের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি একই। তার ছোট গল্পের মধ্যে রসকলি, রায়কমল, জলসাঘর, নারী ও নাগিনী, তারিণী মাঝি, রায়বাড়ি, অগ্রদানী, ডাইনি, ছলনাময়ী, পৌষলক্ষ্মী প্রভৃতি প্রধান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস ছোট গল্পের মধ্যে নবীন এবং প্রবীণের দ্বন্দ্বকে তুলে ধরেছেন। নবীনের কাছে প্রবীণের পরাজয় দেখালেও প্রবীণের ক্ষেত্রে তিনি সর্বদাই সহানুভূতিশীল। যেমন জলসাঘর, পৌষলক্ষ্মী প্রভৃতি রচনার কথা বলা যায়। মানব জীবনের বিশালতা এবং গভীরতাকে তিনি ধ্যান তন্ময়তার সঙ্গে পরিস্ফুট করেছেন। যেমন গণদেবতা আঞ্চলিক সমাজ এবং জীবনকে তিনি নিপুণ দক্ষতায় তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি সেই নির্দিষ্ট অঞ্চলের ভাষা, উৎসব, অনুষ্ঠান, খাদ্যাভ্যাস প্রভৃতি দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন। যেমন হাঁসুলিবাকের উপকথা ছোট বড়, ইতর ভদ্র, ভূস্বামী, অভিজাত প্রভৃতি শ্রেণীর মানুষের জীবনকে, তাদের জীবনের চাওয়া পাওয়াকে যেভাবে জীবন্ত রূপে বর্ণনা করেছেন তা আধুনিক বাংলা কথা সাহিত্যের ইতিহাসে খুব বেশি চোখে পড়ে না। মানব জীবনে শাশ্বত প্রেম বলে কিছুই নেই, এমন কথা তার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। যেমন বলা যায়, বেদেনী গল্পটির কথা প্রেম এবং স্থূল জীবন নিয়ে বেঁচে থাকার দ্বন্দ্ব তিনি জীবন তৃষ্ণাকে জয়ী দেখতে চেয়েছেন। প্রসঙ্গত বলা যায় তার তারিণী মাঝি গল্পটির কথা মানবেতর প্রাণীর প্রতি মানুষের জৈবিক আসক্তির কথা বলেছেন নারী ও নাগিনী গল্পে। নিয়তির হাত থেকে মানুষের মুক্তি নেই তা দেখিয়েছেন অগ্রদানী গল্পে। তারাশঙ্কর ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্র এবং নবীন বণিকতন্ত্রের রূপটি কাহিনী ও চরিত্রের মধ্য দিয়ে স্পষ্ট করেছেন ধাত্রীদেবতা, কালিন্দী প্রভৃতি রচনায়। এখানে সমকালীন রাজনীতির কথাও বলেছেন। পৃষ্ঠা 210। পরবর্তী ধারা রাজশেখর বসু, পরশুরাম। প্রশ্ন 9। বাংলা গল্প সাহিত্যে পরশুরামের ভূমিকা আলোচনা করো। উত্তর: বাংলা গল্প লিখে যিনি হাস্য এবং ব্যঙ্গে বাঙালি পাঠককে আমোদিত এবং সচকিত করে তুলেছিলেন তিনি হলেন পরশুরাম, ছদ্মনাম গ্রহণকারী রাজশেখর বসু। বাংলা সাহিত্যে তার পরিচয় বুদ্ধিদীপ্ত, ব্যঙ্গ তীক্ষ্ণ গল্পের লেখক হিসেবে। তার পরিকল্পনার মৌলিকতার
দৃষ্টান্ত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পে যৌথ ব্যবসায় ধর্মকেন্দ্রিক জুয়া চুরি প্রবৃত্তিকে আঘাত করা হয়েছে। বাঙালির ব্যবসা প্রণালীর ত্রুটিকে আঘাত করতে গিয়ে তিনি এ গল্পে সৃষ্টি করেছেন কয়েকটি আশ্চর্য চরিত্র। বাংলা সাহিত্যে শ্লীলতা অশ্লীলতা সম্পর্কিত সময়কালে তুমুল বিতণ্ডার অর্থহীনতা বোঝানোর জন্য লেখা ভূষণ্ডীর মাঠে গল্পে তিনি ব্যবহার করেছেন ভৌতিক জগতের চরিত্র এবং আবহ। পুরাণ কথার মধ্য থেকে তার কল্পনা উদ্ঘাটিত করেছে অসঙ্গতি, ফলে সৃষ্টি হয়েছে আবলি ভুল আবিলতাহীন কৌতুক। জাবালি, পাঞ্চালী, তৃতীয় দূত সভা গল্পগুলি তার প্রমাণ। পুরাণের এত বিচিত্র এবং সার্থক ব্যবহার রাজশেখর বসুর মতো খুব কম বাংলা গল্প লেখকই করতে পেরেছেন। 20 শতকের পরবর্তী সমাজ এবং সমাজের মানুষের যাবতীয় অসঙ্গতি এবং ত্রুটি বিচ্যুতিকে তুলে ধরেছেন কচি সংসদ, স্বয়ংবরা প্রভৃতি গল্পে। বৈজ্ঞানিক বাস্তবতা নিয়ে পরশুরাম সমাজ এবং সমাজ অন্তর্গত মানুষের ভেতরটা পোস্টমর্টেম করলেন। সেখানে ছোট মানুষ, ছোট জীবন অনেক বড় মাপের ব্যঞ্জনায় বৈজ্ঞানিক নিরাসক্তিতে পাঠকের সামনে আসে। মজলিসি গল্পের আদর্শ বৈচিত্র্য কল্পনার প্রসার পরশুরামের গল্পে পাওয়া যায়। সমাজ সমালোচনা, সমাজ বিচার, চিন্তা ভাবনার অসঙ্গতি প্রভৃতি দিক হাস্যরসের মোড়কে পরিবেশন করেছেন। বিশ্বযুদ্ধোত্তর সময় এবং সমাজের মানুষ এবং তাদের আচার আচরণের নীতি ও নীতিভ্রষ্টতা পরিচয় উদ্ভাসিত লম্বকর্ণ প্রভৃতি গল্পে। পরশুরামের হাস্যরসের বিশেষত্ব কৌতুককর পরিস্থিতির সৃষ্টি। সাধারণ মানুষের প্রাত্যহিক আচরণের নিহিত হাস্যরস কেমন করে পরিস্থিতির প্রভাবে ঘনীভূত হয়ে ওঠে তা তাঁর রচনায় সুন্দরভাবে ফুটে উঠেছে। তার গল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য হল গড্ডালিকা 1924, পজ্জলি 1927, হনুমানের স্বপ্ন 1937, গল্পকল্প 1950 প্রভৃতি বিখ্যাত। তার লেখাতে এবং ত্রৈলোক্যনাথের মতো বাস্তব উপেক্ষাকারী কল্পনা স্থান পেয়েছে, তবে পরশুরামের রচনা বেশ মার্জিত এবং সংহত। প্রেমেন্দ্র মিত্র। প্রশ্ন 10, বাংলা কথা সাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। উত্তর: প্রেমেন্দ্র মিত্র 1914 থেকে 1988 কবিতা, উপন্যাস, গল্প সবই সমান দক্ষতায় লিখেছেন। তবে ছোট গল্পকার ও কবি হিসেবে তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। দরিদ্র বস্তিবাসী মানুষের নিরুপায় নিষ্ঠুর জীবনযাপন নিয়ে লেখা পাঁক 1926, মিছিল 1933 প্রভৃতি উপন্যাস সাহিত্যিক মহলে তার পরিচিতি এনে দেয়। তার অন্যান্য উপন্যাসের মধ্যে আগামীকাল 1934, প্রতিশোধ 1941, প্রতিধ্বনি ফেরে 1961 প্রভৃতি উল্লেখযোগ্য। তার গল্প সংকলনের মধ্যে পঞ্চস্বর, বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, মহানগর প্রভৃতি প্রধান। শুধু কেরানি, স্টোভ, হয়তো, পুন্নাম প্রভৃতি মনস্তত্ত্ব ভিত্তিক গল্পগুলি বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ এই গল্পগুলিতে লেখক সহানুভূতির সঙ্গে তুলে ধরেছেন। গল্পগুলির কাহিনী বেশ নিটোল এবং একমুখী। চরিত্রগুলি প্রাণবন্ত, পতিতাদের জীবন নিয়ে তীক্ষ্ণ সহানুভূতির গল্প লিখেছেন। যেমন মহানগর, সংসার সীমান্তে বিজ্ঞানকে ভিত্তি করে তিনি সার্থক ছোট গল্প রচনা করেছেন। প্রসঙ্গত বলা যায় ঘনাদার গল্প এর কথা। পৃষ্ঠা 211। প্রেমেন্দ্র মিত্র শিল্প সৃষ্টিতে প্রধানত কঠোর বাস্তবকেই অবলম্বন করেছেন। চরিত্র অঙ্কনে কোনো কিছু রাগ ঢাক করার চেষ্টা করেননি। তিনি তাঁর রচনার মধ্যে জীবনের আশাবাদের দিকটি প্রকাশ করেছেন। অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ভাঙা নৌকায় ছেঁড়া পাল তুলে মানব সমুদ্র পার হতে চেয়েছেন। প্রশ্ন 11, তোমার মতে কল্লোল গোষ্ঠীর শ্রেষ্ঠ গল্পকার কে? গল্পকার হিসেবে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: কল্লোল গোষ্ঠীর শ্রেষ্ঠ গল্পকার হিসেবে বিশেষভাবে প্রেমেন্দ্র মিত্রের নাম করা যায়। প্রেমেন্দ্র মিত্র কবিতা, উপন্যাস সবই সমান দক্ষতায় রচনা করেছেন। তবে ছোট গল্পকার হিসেবে তাকে আলাদাভাবে আমাদের মনে রাখতেই হবে। মনস্তত্ত্ব ভিত্তিক গল্পগুলি তিনি নিপুণ দক্ষতায় সৃষ্টি করেছেন। যুগ ও যন্ত্রণা এসব গল্পে উঠে এসেছে। এই ধরনের গল্পের মধ্যে হয়তো শুধু কেরানি প্রভৃতি উল্লেখযোগ্য। প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ নিয়ে লেখা গল্পগুলি আমাদের সমাজের সাধারণ মানুষের অসহায় অবস্থাকে চিত্রায়িত করেছে। এই ধরনের গল্পের মধ্যে পুন্নাম, শৃঙ্খল প্রভৃতি উল্লেখযোগ্য।
প্রেমেন্দ্র মিত্র পতিতাদের জীবন নিয়ে গভীর সহানুভূতির গল্প লিখেছেন, যেমন মহানগর, সংসার সীমান্তে প্রভৃতি। মানুষ কোনোভাবেই ঘটনার পাকে পড়ে ভ্রষ্টাচার কদর্যতার মধ্যে জড়িয়ে পড়লেও তার জীবন মিথ্যা নয়, প্রেম ভালোবাসা মিথ্যা নয়, এটা তিনি দেখিয়েছেন। প্রসঙ্গত বলা যায়, মহানগর গল্পে পতিতাবৃত্তি গ্রহণকারী দিদি চপলার প্রতি ভাই রতনের ভালোবাসার কথা। বিজ্ঞান ভিত্তিক গল্প রচনার ক্ষেত্রে প্রেমেন্দ্র মিত্র সমান কৃতিত্ব দেখিয়েছেন, যেমন ঘনদার গল্প। প্রেমেন্দ্র মিত্র গল্পের ভাষা সহজ সরল, কাহিনী স্বল্প পরিসরে পরিবেশিত এবং চরিত্রগুলি প্রাণবন্ত। তার গল্পগুলির মধ্যে বিষণ্ণতা থাকলেও, জীবন বেদনায় ভরা হলেও চরিত্রগুলির প্রতি আছে এক অসাধারণ সমানুমর্মিতা। গল্পের মধ্যে যে ভাব ব্যঞ্জনা তিনি সৃষ্টি করেছেন তা আমাদের ভাবায় এবং হৃদয়কে আলোড়িত করে। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। প্রশ্ন 12, বনফুলের উপন্যাস ও ছোট গল্পগুলির সম্পর্ক আলোচনা করো। উত্তর, বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, 1899 থেকে 1979। বনফুল সমান সাহসিকতায় উপন্যাস এবং ছোট গল্প রচনা করেছেন, তবে উপন্যাসের তুলনায় ছোট গল্পগুলি বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তার উপন্যাসের মধ্যে পক্ষীবিদ্যা নিয়ে লেখা ডানা 1948 থেকে 1950, মানব সভ্যতার উদ্ভব এবং বিকাশের ইতিহাস নিয়ে লেখা উপন্যাস স্থাবর 1951 খ্রিস্টাব্দে লেখা, 20 শতকের চলমান জীবনের মহাকাব্য জঙ্গম 1943 থেকে 1945, রাজনীতি বিষয়কে কেন্দ্র করে লেখা সপ্তর্ষি 1945, অগ্নি 1946 ইত্যাদি প্রধান। বনফুলের উপন্যাসগুলি কাহিনী বয়নে, চরিত্র নির্মাণে এবং মনস্তত্ত্ব বিশ্লেষণে বিশেষ প্রশংসার দাবি রাখে। ছোট গল্প রচনার ক্ষেত্রে তিনি এক নতুন পথের যাত্রী। ছোট ছোট এক পৃষ্ঠার গল্পের শিল্প সফল লেখক হিসেবে তিনি বাংলা সাহিত্যের বিশেষভাবে স্মরণীয়। সমাজের অসহায় ক্লিষ্ট মানুষের জীবনকে, সমাজের স্বার্থপরতাকে তীর্যকভাবে বুড়িটা গল্পে তুলে ধরেছেন। মিথ্যা পাশ্চাত্য অনুকরণ ও আদর্শবান বাঙালি চরিত্রকে তুলে ধরেছেন তার শ্রীপতি সামন্ত গল্পটিতে। তার অনেক গল্পে আছে বিজ্ঞানী নির্বিকারত্ব, যেমন কসাই জীবনের হিসাব নিকাশ করে নিত ব্যয়িতার মধ্যে দিয়ে চলাই জীবন নয়, বাজে খরচও জীবনে অর্থহীন নয়, তা দেখিয়েছেন বাজে খরচ গল্পে। জীবন, জীবনের স্বপ্ন, স্বপ্ন পূরণের ব্যাকুলতা, ব্যাকুলতা সত্ত্বেও অপ্রাপ্তি, প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে দিয়েই মৃত্যুর দ্বারে পৌঁছে যাওয়ার এক ছোট্ট আকৃতি অসাধারণ প্রতীকধর্মী গল্প সার্থকতা। ব্যঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকে লেখা স্বদেশ প্রীতির এক অনন্য সৃষ্টি, সেকালের এক খোকনের গল্প। বাৎসল্য রসের এক করুণ কাহিনী, বাড়তি মাসুল। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা, দুঃখের গল্প, খেঁদি। পৃষ্ঠা 212। ছোট গল্প রচনায় বনফুল বিষয় এবং রূপায়ণের ক্ষেত্রে বৈচিত্র্যের সন্ধানী। তার অতি ছোট গল্পের বিষয়েও বৈচিত্র্য আছে। পৃষ্ঠা 212। ছোট গল্পের পাশাপাশি তিনি বড় গল্প রচনা করেছেন, যেমন টাইফয়েড, অর্জুন মণ্ডল প্রভৃতি। তার গল্পে মানুষের জীবনের অন্তরঙ্গ এবং বহিরঙ্গ উভয় দিকই রূপায়িত। তার গল্পের ভাষা সহজ সরল এবং ব্যঞ্জনাময়। সব মিলিয়ে বলা যায় আধুনিক বাংলা কথা সাহিত্যের ইতিহাসে বনফুল অনন্য। নাটক। প্রশ্ন 1, সঠিক উত্তরটি বেছে নাও। প্রতি প্রশ্নের মান 1। মধুসূদন দত্ত। প্রশ্ন 1, মধুসূদন দত্তের শর্মিষ্ঠার রচনা এবং প্রকাশকাল হল। উত্তর 1859 খ্রিস্টাব্দ। প্রশ্ন 2, শর্মিষ্ঠা নাটকের কাহিনীর মূলে আছে। উত্তর মহাভারত। প্রশ্ন 3, গ্রিক পুরাণের গল্প অ্যাপল অফ ডিসকর্ড এর ছায়া পড়েছে যে নাটকে। উত্তর পদ্মাবতী। প্রশ্ন 4, মধুসূদনের শ্রেষ্ঠ নাটক। উত্তর কৃষ্ণকুমারী। প্রশ্ন 5, কৃষ্ণকুমারী নাটকের কাহিনী যা থেকে নেওয়া হয়েছে। উত্তর কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান। প্রশ্ন 6, মধুসূদন নাটক ছাড়া লিখেছেন। উত্তর প্রহসন। প্রশ্ন 7, নিচের কোন নাটকটি মধুসূদনের? 1, লীলাবতী, 2, নবীন তপস্বিনী, 3, জনা, 4, পদ্মাবতী। উত্তর পদ্মাবতী। পৃষ্ঠা 213। প্রশ্ন 8, মধুসূদনের অন্যতম প্রহসন হল। উত্তর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
প্রশ্ন 9, নিচে কোন নাটকটি মধুসূদনের নয়? 1 পদ্মাবতী, 2 মায়া কানন, 3 শর্মিষ্ঠা, 4 কমলে কামিনী। উত্তর কমলে কামিনী। প্রশ্ন 10, মধুসূদন যে কারণে প্রহসন রচনা করেন? উত্তর পাইকপাড়ার জমিদার সিংহ ভ্রাতাদের অনুরোধে। প্রশ্ন 11, মানসিংহ এবং জয় সিংহের কথা আছে মধুসূদনের যে নাটকে? উত্তর কৃষ্ণকুমারী। প্রশ্ন 12, গ্রাম বাংলার প্রাচীন ব্রাহ্মণ সমাজপতির কুচরিত্র এবং লাম্পট্যের কথা আছে মধুসূদনের যে রচনায়? উত্তর বুড়ো শালিকের ঘাড়ে রোগ। প্রশ্ন 13, মধুসূদনের অসম্পূর্ণ নাটক? উত্তর মায়া কানন। প্রশ্ন 14, মধুসূদনের অসম্পূর্ণ রূপক নাটক বিষ না ধনুর গুণ? প্রশ্ন 15, মধুসূদনের জাতীয়তাবাদ এবং ট্র্যাজেডি আছে যে রচনায়? উত্তর কৃষ্ণকুমারী। দীনবন্ধু মিত্র। প্রশ্ন 16, দীনবন্ধু মিত্রের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক? উত্তর নীলদর্পণ। প্রশ্ন 17, দীনবন্ধু মিত্রের কমেডি নাটক হলো? উত্তর লীলাবতী। পৃষ্ঠা 214। প্রশ্ন 18, দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য প্রহসন হলো? উত্তর বিয়ে পাগলা বুড়ো। প্রশ্ন 19, মধুসূদনের একেই কি বলে সভ্যতার অনুকরণে লেখা? উত্তর সধবার একাদশী। প্রশ্ন 20, দীনবন্ধুর শেষ নাটক? উত্তর কমলে কামিনী। প্রশ্ন 21, নীলদর্পণ নাটকের ইংরাজি নাম ছিল? উত্তর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। প্রশ্ন 22, নীলদর্পণ এর আলোচনায় যে রচনার প্রসঙ্গ আছে? উত্তর আঙ্কেল টমস কেবিন। প্রশ্ন 23, শেক্সপিয়ারের ফলস্টাফ চরিত্রের ছায়া আছে দীনবন্ধুর যে রচনায়? উত্তর নবীন তপস্বিনী। প্রশ্ন 24, কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে দীনবন্ধু যে নাটকটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত? উত্তর নীলদর্পণ। প্রশ্ন 25, নীলদর্পণ নাটকটির বিশেষত্ব কি? উত্তর 1872 সালে সাধারণ রঙ্গালয়ের সূচনা হয় এই নাটক দিয়ে। প্রশ্ন 26, নিমচাঁদ চরিত্রটি আছে দীনবন্ধুর যে রচনায়? উত্তর সধবার একাদশী। পৃষ্ঠা 215। প্রশ্ন 27, নবীন তপস্বিনী প্রথম অভিনীত হয় যেখানে? উত্তর কলকাতা ন্যাশনাল থিয়েটারে। প্রশ্ন 28, দীনবন্ধুর কোন নাটক এবং তার অভিনয় তার মৃত্যুর 40 বছর পর অশ্লীলতার অভিযোগে রাজরোষে নিষিদ্ধ ঘোষিত হয়? উত্তর সধবার একাদশী। প্রশ্ন 29, নীলদর্পণ প্রথম কত কপি ছাপা এবং খরচ হয়েছিল? উত্তর 500 কপি, 300 টাকা। প্রশ্ন 30, নীলদর্পণ নাটক মামলায় 24/7/1861 লংয়ের জরিমানা হয়? উত্তর 1000 টাকা। প্রশ্ন 31, দীনবন্ধুকে কে নাট্যগুরু বলে অভিহিত করেছেন? উত্তর গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ। প্রশ্ন 32, গিরিশচন্দ্রের নাট্য জগতের প্রবেশ কিভাবে? উত্তর মধুসূদনের শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে। প্রশ্ন 33, নিম্নোক্ত কোন রচনাটি নাট্যরূপ দেন গিরিশচন্দ্র? উত্তর মধুসূদনের মেঘনাদ বধ কাব্য। প্রশ্ন 34, গিরিশচন্দ্রের বঙ্গের গ্যারে আখ্যায় ভূষিত হন যে কারণে? উত্তর মেঘনাদ বধ কাব্য এ রাম ও মেঘনাথের ভূমিকায় অভিনয়ের জন্য। পৃষ্ঠা 216। প্রশ্ন 35, পৌরাণিক, ঐতিহাসিক এবং সামাজিক মিলিয়ে গিরিশচন্দ্রের নাটকের সংখ্যা প্রায়? উত্তর 80টি। প্রশ্ন 36, গিরিশচন্দ্র নাটককে লোকশিক্ষার বাহন হিসেবে ব্যবহার করেন? উত্তর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে। প্রশ্ন 37, গিরিশচন্দ্র যে নাটকের সার্থক বাংলা অনুবাদ করেন? উত্তর শেক্সপিয়ারের ম্যাকবেথ। প্রশ্ন 38, গিরিশচন্দ্র রচিত এবং পরিচালিত একটি নাটক যা রামকৃষ্ণ পরমহংস দেব স্টার থিয়েটারে দেখতে এসেছিলেন? উত্তর চৈতন্য লীলা। প্রশ্ন 39, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল কি ধরনের নাটক? উত্তর সামাজিক। প্রশ্ন 40, নিচের কোন নাটকটি ঐতিহাসিক? উত্তর সতনাম। প্রশ্ন 41, নিচের কোন নাটকটি ভক্তিমূলক এবং পৌরাণিক নাটক নয়? উত্তর চণ্ড। প্রশ্ন 42, নিচের কোন নাটকটি গীতিনাট্য? প্রশ্ন স্বপ্নের ফুল। প্রশ্ন 43, সভ্যতার পান্ডা কি ধরনের রচনা? উত্তর প্রহসন। প্রশ্ন 44, যোগেশ ও রমেশ কোন নাটকের চরিত্র? উত্তর প্রফুল্ল। পৃষ্ঠা 217। প্রশ্ন 45, গিরিশচন্দ্র ঘোষের নাট্যাদর্শক ছিলেন? উত্তর শেক্সপিয়ার। প্রশ্ন 46, গিরিশচন্দ্রের কৃতিত্ব যে নাটকে? উত্তর ভক্তিরসের পৌরাণিক নাটকে। প্রশ্ন 47, সবচেয়ে মঞ্চ সফল নাটক? উত্তর প্রফুল্ল। প্রশ্ন 48, পলাশীর যুদ্ধ কি ধরনের রচনা? উত্তর নবীনচন্দ্র সেনের কাব্যের নাট্যরূপ। প্রশ্ন 49, নিচের কোন রচনাটি প্রহসন? ক
ঘোটমঙ্গল, খ বেল্লিক বাজার, গ সভ্যতার ঝান্ডা, ঘ সবকটি। উত্তর সবকটি। রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 50, রবীন্দ্রনাথ প্রথম মঞ্চে আবির্ভূত হন। উত্তর জ্যোতিরিন্দ্রনাথ রচিত এমন কর্ম আর করব না প্রহসনে অলীকবাবুর ভূমিকায়। প্রশ্ন 51, রবীন্দ্রনাথের একটি গীতিনাট্য কি? উত্তর বাল্মীকি প্রতিভা। প্রশ্ন 52, রবীন্দ্রনাথের রূপক নাটক কোনটি? উত্তর রাজা। প্রশ্ন 53, বৈকুণ্ঠের খাতা কি ধরনের নাটক? উত্তর কৌতুক নাট্য। পৃষ্ঠা 218। প্রশ্ন 54, অচলায়তন এর অপর নাম কি? উত্তর গুরু। প্রশ্ন 55, লক্ষ্মী এবং সরস্বতী আছে রবীন্দ্রনাথের কোন নাটকে? উত্তর বাল্মীকি প্রতিভা। প্রশ্ন 56, বুদ্ধ শিষ্য আনন্দের ভূমিকা আছে রবীন্দ্রনাথের যে নাটকে? উত্তর চণ্ডালিকা। প্রশ্ন 57, শেষের রাত্রি গল্পের নাট্যরূপ? উত্তর গৃহপ্রবেশ। প্রশ্ন 58, প্রজাপতির নিবন্ধ এর নাট্যরূপ? উত্তর চিরকুমার সভা। প্রশ্ন 59, শোধবোধ কোন গল্পের নাট্যরূপ? উত্তর কর্মফল। প্রশ্ন 60, প্রায়শ্চিত্ত এর বিষয়বস্তু কি? উত্তর বউ ঠাকুরানীর হাট। প্রশ্ন 61, রক্তকরবী নাটকের পূর্বে কি নাম ছিল? উত্তর যক্ষপুরী। প্রশ্ন 62, অরূপ রতন যে নাটকটির নাম? উত্তর রাজা। প্রশ্ন 63, রথের রশি ও কবির দীক্ষা হলো? উত্তর কালের যাত্রা। প্রশ্ন 64, নন্দিনী এই চরিত্রটি কোন নাটকের? উত্তর রক্তকরবী। প্রশ্ন 65, রঘুপতি এবং জয়সিংহ কোন নাটকের চরিত্র? উত্তর বিসর্জন। পৃষ্ঠা 219। প্রশ্ন 66, রবীন্দ্রনাথের একাধিক নাটকে একই চরিত্র আছে কোনটি? উত্তর ঠাকুরদাদা। প্রশ্ন 67, হাস্যকৌতুক নাটকগুলির মধ্যে কোনটি সর্বাধিক জনপ্রিয়? উত্তর খ্যাতির বিড়ম্বনা। প্রশ্ন 68, রবীন্দ্রনাথের যথার্থ প্রহসন কোনটি? উত্তর চিরকুমার সভা। দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন 69, বাংলা নাটকে দ্বিজেন্দ্রলালের আবির্ভাব মূলত? উত্তর প্রহসনকার রূপে। প্রশ্ন 70, দ্বিজেন্দ্রলালের উল্লেখযোগ্য প্রহসন? উত্তর বিরহ। প্রশ্ন 71, দ্বিজেন্দ্রলালের আনন্দ বিদায় মূলত? উত্তর রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নাটকে ব্যঙ্গধর্মী রচনা। প্রশ্ন 72, দ্বিজেন্দ্রলালের সীতা একটি? উত্তর নাট্যকাব্য। প্রশ্ন 73, দ্বিজেন্দ্রলালের একটি ঐতিহাসিক নাটক? উত্তর সিংহল বিজয়। প্রশ্ন 74, তারাবাই দ্বিজেন্দ্রলালের? উত্তর প্রথম ঐতিহাসিক নাটক। প্রশ্ন 75, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান থেকে দ্বিজেন্দ্রলালের যে নাটক লেখেন? উত্তর রানা প্রতাপ সিংহ। পৃষ্ঠা 220। প্রশ্ন 76, ইতিহাস গৌণ হয়েছে যে নাটকে? উত্তর চন্দ্রগুপ্ত। প্রশ্ন 77, দ্বিজেন্দ্রলালের একটি সামাজিক নাটক? উত্তর বঙ্গনারী। প্রশ্ন 78, নিচের কোন নাটকটি দ্বিজেন্দ্রলালের? 1 শোধবোধ, 2 আলীবাবা, 3 চন্দ্রগুপ্ত, 4 রাজা। উত্তর চন্দ্রগুপ্ত। প্রশ্ন 79, নিচের কোন নাটকটি দ্বিজেন্দ্রলালের নয়? 1 সোহরাব রুস্তম, 2 পরপারে, 3 গ্রহস্পর্শ, 4 আলমগীর। উত্তর আলমগীর। প্রশ্ন 80, পৌরাণিক কাহিনীর নবভাষ্য আছে যে নাটকে? উত্তর সীতা। প্রশ্ন 81, পুরাণের আধুনিক ব্যাখ্যা আছে যে নাটকে? উত্তর পাষাণী। প্রশ্ন 82, পণপ্রথা ও বাল্যবিবাহের কুফল বর্ণিত আছে যে নাটকে? উত্তর বঙ্গনারী। প্রশ্ন 83, বাঙালি মধ্যবিত্ত পরিবারের মূঢ়তা ও ভণ্ডামির পরিচয় পাওয়া যায় যে নাটকে? উত্তর পরপারে। প্রশ্ন 84, দ্বিজেন্দ্রলালের একটি সঙ্গীত বহুল নাটক? উত্তর সোহরাব রুস্তম। প্রশ্ন 85, দ্বিজেন্দ্রলালের সব দিক থেকেই অতি দুর্লভ নাটক কি? উত্তর সিংহল বিজয়। প্রশ্ন 86, বিবাহ বিভ্রাটের কথা আছে যে নাটকে? উত্তর গ্রহস্পর্শ। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।